ব্যাংক খাতে সংস্কারের অংশ হিসেবে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয়েছে নতুন প্রজন্মের পদ্মা ব্যাংক। বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে ঋণ কেলেঙ্কারিরত জড়িত বহুল আলোচিত সরকারি বেসিক ব্যাংকের একীভূত হওয়ার কথাও শোনা যাচ্ছে। এরই মধ্যে এই উদ্যোগের নানা প্রশ্নের জন্ম নিয়েছে। এসব নিয়ে কথা বলতে চাই আমরা আজকের অর্থযোগের আয়োজনে। সাথে আছেন আমাদের ব্যাংকিং খাত বিশ্লেষক ও অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। চাপ দিয়ে দুর্বল 10 ব্যাংকের সাথে সবল 10টি ব্যাংকের মার্জার বা একীভূতকরণের এই যে পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। যে 5টি ব্যাংক একীভূতের ঘোষণা দেওয়া হয়েছে, এর বাইরে আপাতত আর কোনো ব্যাংক একীভূত হচ্ছে না, সেটিও বলা হচ্ছে। সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকের মার্জারের এই যে উদ্যোগ, সেটিতে ধুঁকতে থাকা ব্যাংক খাতের যে বর্তমান অবস্থা, সেটি নিয়ে আসলে আপনি কি মনে করছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ৭১ টিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে বলবো যে পলিসিটা কিন্তু ভালো পলিসি, ইট ইজ ইন্টারন্যাশনালি প্র্যাকটিসড। মার্জার হয়, কিন্তু সমানে সমানে মার্জার দেখে আসছি আমি। একটা দুর্বল ব্যাংকের সঙ্গে স্ট্রং ব্যাংক মার্জার, এটা রেয়ার কেস হতে পারে, আমার জানা মতে নাই। এটাতে হবে কি, দুর্বল ব্যাংক যে আছে তার তো অনেক প্রবলেম হবে। সেই প্রবলেমগুলি কি যে স্ট্রং ব্যাংক সেগুলিকে পুরাটাই নিয়ে নেবে এবং সব কিছু দায়িত্ব দিতে গেলে তো তার রেটিংও কমে যাবে। সে আর তো ট্রিপল এ রেটেড হবে না, তখন তো তাকে বি রেটিং বা সি রেটিংয়ে নেমে আসতে হতে পারে। তো এইগুলি এক মেইন প্রবলেম। এই প্রবলেমগুলি নিশ্চয়ই যারা পলিসি মেকার, দে হ্যাভ টু থিঙ্ক ইনটু দিস, ডিপলি চিন্তা করা উচিত। আর এখানে যেটা হয়েছে, বাংলাদেশে যেটা হচ্ছে, এখানে চাপায় দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমি মনে করি যেটা চাপায় দেওয়া হচ্ছে, মানে উইদাউট প্রপার ডিসকাশন, উইদাউট প্রপার, এখন এই যে বেসিক ব্যাংকের সঙ্গে যেটা চাপায় দেওয়া হচ্ছে আর একটা ভালো ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে, বা আমরা পদ্মা ব্যাংকের সঙ্গে যেটা দেওয়া হয়েছে একটা প্রাইভেট ব্যাংকের সঙ্গে, এগুলি কিন্তু এই ব্যাংকের যারা দায়ী, যে কারণে এই ব্যাংকগুলো খারাপ হয়েছিল, সেদিকে কিন্তু কারোর নজর নাই। রেগুলেটরি অথরিটির প্রথম নজর দেওয়া উচিত ওখানে, যে কেন খারাপ হলো, হু আর দ্য পিপল রেসপন্সিবল। এখানে সুশাসনের অভাব ছিল, বোর্ডের মধ্যে অনিয়ম ছিল। আমি এই যে একটা জিনিস দেখেছি বাংলাদেশে, বাইরে এটা আমি দেখিনি, এখানে যেটা বোর্ড করে, বোর্ড সব কিছু অ্যাপ্রুভাল দিচ্ছে। বোর্ডের দায়িত্ব হলো পলিসি দেওয়া, নাথিং এলস, পলিসি। আর এক্সিকিউট করার কথা হলো ম্যানেজমেন্টের। ম্যানেজমেন্ট শুড বি রেসপন্সিবল ফর এক্সিকিউশন অফ দ্য পলিসিস। কিন্তু আনফর্চুনেটলি এখানে তাই হয়, বোর্ড বলে দেয় এই লোকটা দিয়ে দেন, ম্যানেজমেন্ট সেটাকে ব্রাঞ্চ লেভেলে পাঠা দিল, বলে দিল যে ব্রাঞ্চ তুমি রিকমেন্ড করো, কেসটা পাঠাও। আনফর্চুনেটলি পরে কিছু হলে পরে ব্রাঞ্চ ম্যানেজারকে ভুক্তভোগী করা হয়। এখানে কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার যে থাকে, ম্যানেজিং ডাইরেক্টর থাকে, তারও কিন্তু কোনো বিচার আচার হয় না। বোর্ডকে তো চিন্তাই করা যায় না তাদের বোর্ডে কে বিচার করবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রধান উদ্দেশ্য থাকা উচিত, এরকম কোনো ব্যাংক নিচের লেভেলে নেমে গেলে, রেটিংয়ে নেমে গেলে তাদের বোর্ডকে কোশ্চেন করা উচিত, বোর্ডকে রেসপন্সিবল করা উচিত। তোমার পলিসি কোথায় গুণগত ফল্ট ছিল সেগুলি বার করে সেগুলি আইডেন্টিফাই করা উচিত, এবং কোথায় কোথায় ইমপ্লিমেন্ট হয় নাই, ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করতে ফেল করেছে, সেগুলি দেখা উচিত। মার্জার এমনি শুনতে খুবই ভালো যে একটা ব্যাংকের সঙ্গে আর একটা ব্যাংক মার্জ হচ্ছে। আর আমি যেটা জানি, আমাদের দেশে 63টা ব্যাংক লাইসেন্স প্রাপ্ত আছে, 60টা না 63টা বোধ হয়। তো 63টা ব্যাংকের মধ্যে বলা হচ্ছে যে 30টা ব্যাংকের অবস্থা খারাপ অবস্থায় আছে, আইদার ইয়েলো জোন অথবা রেড জোনে আছে, আর বাকি হয়তো 30টার মতন ভালো আছে। এখন চিন্তা করা হচ্ছে এগুলিকে একে অপরের সঙ্গে মার্জ করা, কিন্তু কোশ্চেন হলো যে কেন এতগুলা ব্যাংক দেওয়া হলো? অল তো পলিটিক্যাল রিজনসের জন্য, পলিটিক্যাল সাপোর্টের জন্য দেওয়া হচ্ছে। তাহলে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে এই পাবলিকের টাকাগুলি যদি নষ্ট নয়চয় হলো, আর টাকাগুলি যদি এইখানে থাকতো তাহলে কিন্তু কোনো অসুবিধা ছিল না। এই টাকাও কিন্তু পাচার হয়ে গেছে, ব্যাড লোনগুলি বেশিরভাগই পাচার হয়ে গেছে দেশের বাইরে, আনফর্চুনেট। এখন কোশ্চেন আসবে, বলতে পারে যে আপনি কিভাবে জানেন দেশের বাইরে পাচার? কি দেখা যাচ্ছে, পেপারে পড়তেছি সারাক্ষণ,
কাগজে কলমে দেখা যাচ্ছে সেটা, কিন্তু সেগুলির কোনো বিচার বা কোনো রকম কিছু আমি দেখতেছি না। খালি কথা শোনা যায়, এটার জন্য বড় দুঃখ লাগে আমার কাছে। এইটা আমি মেইন কথা এই মুহূর্তে বলতে চাচ্ছি। একদম শেষ পর্যায়ে আপনি আমার দ্বিতীয় প্রশ্নটি আসলে যে বিষয়টি নিয়ে সেটি নিয়ে আপনি ইতিমধ্যেই কথা বলে ফেলেছেন। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে যখন ব্যাংক মার্জার বা ব্যাংক একীভূতকরণ সেটি আসলে একটি স্বেচ্ছা প্রক্রিয়া, অর্থাৎ দুই ব্যাংক তাদের নিজস্ব ইচ্ছায় তারা একীভূত হওয়ার যে কার্যক্রম সেটি আমরা নানা জায়গায় দেখেছি। কিন্তু এই যে একীভূত করার যে পদক্ষেপ বা কেন্দ্রীয় ব্যাংক যেভাবে নিচ্ছে এবং যেভাবে তারা এক ব্যাংকের সাথে কোন ব্যাংকের মার্জার হবে সেটি যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটিকে আপনি কতটা যথাযথ মনে করছেন? না না, এটা তো যথাযথ হচ্ছে না। এখানে তো আপনাকে রেটিং করতে হবে, অনেক কিছু ক্রাইটেরিয়া বার করতে হবে, কোনটার সঙ্গে কোনটা করলে কি অসুবিধা হতে পারে। একটা জানি, একটা কারো ক্যাপিটাল ইনঅ্যাডিকুয়েট ক্যাপিটাল আছে, কারো লিকুইডিটি প্রবলেম আছে, কারো আর্নিং জিরোতে বা নেগেটিভে আছে, কারো আপনার এখানে সেন্সিটিভিটি যদি টেস্ট করা যায়, ভালো ব্যাংক রাখা যায়, অনেক সময় তারা উইক পর্যায়ে থাকে, একটু কিছু চেঞ্জ হলেই যাবে না। এখন ইন্টারেস্ট রেটও দেখেন 12+ ডিপোজিট রেট বলতেছে, কস্ট অফ লিভিং এখানে 10+ বা অ্যারাউন্ড 10 আছে। এইগুলি জিনিসগুলো ঠিকঠাক না করে চোখ দেখানোর জন্য আমি মার্জার খালি করতেছি লোককে খুশি করার জন্য, এটা কিন্তু ঠিক। আরও একটি বিষয় যুক্ত করতে চাই, সরকারি ব্যাংকের সাথে বেসরকারি ব্যাংকের একীভূত হওয়ার বিষয়টিও আসলে আপনি কীভাবে দেখছেন? কারণ আমার প্রতিবেদনে দেখছিলাম স্বয়ং অর্থমন্ত্রীর কাছেও এই বিষয়টি স্পষ্ট নয়। হ্যাঁ জি, আপনি আর যেটা বললেন যে সেটা তো নিশ্চয়ই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল, আমি যেটা বলছিলাম সেখান থেকেই বলতে চাচ্ছি, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও দেখেন, আপনি খালি ব্যাংকের কথা বলতেছেন, সেখানেও কিন্তু প্রবলেম দেখা গেছে। সেখানেও কিন্তু আমি জানি পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, ফার্স্ট লিজিং, এরা সবাই কিন্তু প্রবলেমে আছে। সেখানেও কিন্তু এইগুলি দিয়ে দেওয়া হয়েছিল, লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রেগুলেটরি অভাব বা সুপারভাইজারি অভাব, কন্ট্রোলিং অভাবের জন্য এগুলি প্রবলেম হয়েছে। আমরা শুনেছি সেখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার পর্যন্ত দায়ী করা হয়েছিল, কিন্তু তার কোনো বিচার বা কোনো কিছু দেখি নাই। ইটস ভেরি আনফর্চুনেট। আমরা সাধারণ পাবলিক তো চাইবো কোথাও একটা কিছু বড় লোকের, পর্ষদের চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর এই লেভেলের কাউকে ধরা হোক, তাহলে বোঝা যাবে, তাহলে লোকে সাবধান হয়ে যাবে, তখন তারা সেটাকে এই ধরনের জিনিস রিপিট করার জন্য ভয় পাবে। কিন্তু সেখানে কোনো কিছু নাই। সুতরাং মার্জার যে সুফল বয়ে আনবে এটা ভালো, আমি মানতে হতে পারে, কিন্তু সেটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা অনেকগুলো বিষয় এদিকে আরও নজর দিয়েই তাহলে এই মার্জার বা একীভূত প্রক্রিয়ার দিকে গেলে এটির সুফল আমরা পাবো, নয়তো এর বিপরীত হতে পারে। ধন্যবাদ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, বেশ দারুণভাবে আপনার পরামর্শগুলো পেলাম এবং আপনার সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যাংকিং খাত বিশ্লেষক এবং সাবেক এমডি অগ্রণী ব্যাংকের। কথা বলছিলাম দেশের ব্যাংক খাতের পরিস্থিতি এবং ব্যাংক মার্জার অথবা একীভূত করার যে কার্যক্রম চলছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনছিলাম।